গান গাইতে গাইতে এবার পিটিয়ে মেরে ফেলা হলো চট্টগ্রামের এক তরুণকে। নির্মম ঘটনায় হতবাক স্বজনেরা। টঙ্গী আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ, বন্ধ ৫১টি কারখানা, গাজীপুরে ৬ জন আটক। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে ডক্টর ইউনূস। বাংলাদেশের সাথে তৈরি হবে নতুন সম্ভাবনা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। নাচ আর গান গেয়ে এবার পিটিয়ে মেরে ফেলা হলো চট্টগ্রামের এক তরুণকে। ঘটনার ১ মাস পর পিটিয়ে হত্যার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। মরদেহ পাওয়ার পর হত্যা মামলা করেন স্বজনেরা। দোষীদের কঠোর শাস্তির দাবি জানান তারা। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এভাবেই নাচ আর গানের তালে তালে পেটানো হচ্ছে এক যুবককে। ২০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় নিস্তেজ হয়ে পড়া যুবকের ২ হাত ২ খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে, আর তাকে ঘিরে একদল মানুষ গান গাইছে আর নাচছে। পিটিয়ে হত্যার সময় উচ্ছ্বসিত হতে দেখা যায় ঘাতকদের। নির্মম নির্যাতনের শিকার নিহত যুবকের নাম শাহাদাত হোসেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ির নাতনা গ্রামে। শাহাদাত শহরের একটি ফলের দোকানে কাজ করতেন। চট্টগ্রামের বিআরটিসি এলাকার বয়লার কলোনিতে থাকতেন তিনি। গত ১৪ আগস্ট নগরের প্রবর্তক মোড়ে বেসরকারি একটি হাসপাতালের সামনে থেকে শাহাদাতের মরদেহ উদ্ধার করা হয়। ১৫ আগস্ট ভুক্তভোগী শাহাদাতের চাচা হারুন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি না হলেও পুলিশ জানায় সবকিছু পর্যবেক্ষণ করে দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে। কেন এবং কী কারণে এই হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। আশুলিয়ায় আজও অধিকাংশ কারখানায় কাজে যোগ দিয়েছে শ্রমিকরা, তবে বন্ধ রয়েছে ৫১টি কারখানা। এদিকে গাজীপুরে শ্রমিক অসন্তোষ সৃষ্টির অভিযোগে ৬ জনকে আটক করেছে সেনাবাহিনী। সকালে গাজীপুরের মৌচাকে কোকোলা ফুড প্রোডাক্টস কারখানার শ্রমিকদের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের অবরোধ যৌথ বাহিনীর সদস্যরা ছত্রভঙ্গ করে দেয় এবং ৬ জনকে আটক করে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। আশুলিয়ার জেনারেশন নেক্সট কারখানার শ্রমিকরা ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করে। অন্যদিকে ১২ দফা দাবিতে গোল্ডেন রিফিট কারখানার শ্রমিকরা কর্তৃপক্ষের আশ্বাসে তাদের অবরোধ তুলে নেয়। শিল্প পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টঙ্গীতেও বকেয়া বেতনের দাবিতে একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ ভোর ৫টার দিকে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৫৭ জন সফর সঙ্গী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। মঙ্গলবার সকালে নিউ ইয়র্কে পৌঁছাবেন ডক্টর ইউনূস। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে, তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠকের সম্ভাবনা নেই বলে জানা গেছে। আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দিয়ে ঢাকার পথে রওনা হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার এবং জনগণ একসত্তা না হলে কোনো সমস্যার সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নোয়াখালীর কোম্পানিগঞ্জে মুসাপুর রেগুলেটর ও ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন তিনি। রিজওয়ানা হাসান বলেন, মানুষকে আর সরকারকে এক জায়গায় এসে একমত হয়ে কাজ করতে হবে। উপদেষ্টা আরও বলেন, ভেঙে যাওয়া রেগুলেটর পুনর্স্থাপন না করা ছাড়া এ অঞ্চলের ভাঙন কোনোভাবেই ঠেকানো সম্ভব নয়। সমস্যাটা সরকারের চশমা দিয়ে না দেখে মানুষের চশমা দিয়ে দেখার।
কিন্তু মানুষ আর সরকার ভিন্ন সত্তা হলে তো আর পরিবর্তন হবে না। মানুষকে আর সরকারকে এক জায়গায় এসে একমত হয়ে সমস্যার সমাধানে যেতে হবে। আমরা নদী ভাঙা এলাকার মানুষদের দুর্দশাগুলোর কথা শুনলাম, এই দুর্দশা প্রথম শুনিনি। আপনাদের এলাকাতে হয়তো এটা প্রথম, কিন্তু এই দুর্দশা বাংলাদেশের অনেক জায়গাতে আছে। খাগড়াছড়ি ও রাঙামাটির ঘটনার প্রতিবাদে ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধের আজ তৃতীয় দিন। তৃতীয় দিনে খাগড়াছড়ির পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে। আজও দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি, কেবল শহর ও শহরতলিতে হালকা যান চলাচল করতে দেখা গেছে। রাঙামাটি শহরের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠতে শুরু করেছে। লোকজনের চলাচল কিছুটা বেড়েছে। শহরে গণপরিবহন চলছে ও কিছু কিছু দোকানপাট খুলতে শুরু করেছে। এদিকে অবরোধের কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে বান্দরবানে অবরোধের তেমন কোনো প্রভাব পড়েনি। খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার প্রতিবাদে জম্মু ছাত্র জনতার সমাবেশ থেকে ৩ পার্বত্য জেলায় এই অবরোধের ডাক দেওয়া হয়। অবরোধ কর্মসূচির প্রতি সমর্থন জানায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ। মানুষের সবাইয়ের মধ্যে একটা যে আশ্বাস দিয়ে গেল আমাদের মাননীয় উপদেষ্টা, তারা আশা করি ভালো হবে। পরবর্তীতে কি হবো আমি জানি। বর্তমান পরিস্থিতি খুবই শান্ত। তো আমাদের সকলের কাম্য এখানে যারা বসবাস করি, যে সম্প্রদায় হোক না কেন, আমরা সম্প্রীতির মধ্যে সুন্দরভাবে আমরা বসবাস করি। 11.5 বছরে 70 বার তারিখ পেছানো হয়েছে। তারপরও নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী শিক্ষার্থী তানভীর মোহাম্মদ ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করতে পারেনি র্যাব। স্বৈরাচার সরকারের পতনের পর অবশেষে নড়েচড়ে বসেছে তদন্তকারী সংস্থা। শিগগিরই সঠিক প্রতিবেদন দেওয়ার আশা তাদের। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। 2013 সালের 6 মার্চ শহরের সুধিজন পাঠাগারে বই পড়তে গিয়ে নিখোঁজ হয় মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী। 2 দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আলোচিত এই হত্যাকাণ্ডের পর সারা দেশে হরতাল, সমাবেশ ও মানববন্ধন সহ ব্যাপক প্রতিবাদ হয়। র্যাবের হাতে গ্রেফতার শওকত সুলতান ভ্রমর। আদালতে ত্বকী হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে প্রভাবশালী উসমান পরিবারের এক সদস্যের নাম বলে দেয়। প্রয়াত সংসদ সদস্য নাসিম উসমানের ছেলে আজমেরি উসমানের টর্চার সেলে অভিযান চালিয়ে অনেক আলামতও জব্দ করে র্যাব। এরপর রহস্যজনক কারণে থেমে যায় তদন্ত কাজ। ত্বকীর লাশ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম যে যতদিন পর্যন্ত বিচার না হবে আমরা ঘরে ফিরে যাব না। আমরা কিন্তু সেই প্রতিজ্ঞায় অবিচল আছি। সমস্ত হত্যাকাণ্ডগুলো ওসমান পরিবারের লোকজনের হাত দিয়ে সংগঠিত হয়েছে। শেখ হাসিনার প্রত্যক্ষ মদদে এই ওসমান পরিবার এই বিষয়গুলো করেছে। শুরু থেকে ত্বকী হত্যার বিচারে সোচ্চার ছিল নারায়ণগঞ্জের সুশীল সমাজ। তদন্তের ধীর গতিতে হতাশ আইনজীবীরাও। এই হত্যাকাণ্ডের বিচার যদি না হয়, নারায়ণগঞ্জবাসী কলঙ্কমুক্ত হতে পারবে না। অচিরেই এই অভিযোগপত্র বিজ্ঞ আদালতে দিয়ে তারপরে এই ত্বকী হত্যার বিচার ত্বরান্বিত করা উচিত। তবে আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর তদন্তে গতি পেয়েছে। আবারও ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয়দের সাথে কথা বলেছে তদন্তকারী সংস্থা। 5 জনকে গ্রেফতার করে 164 ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে। তদন্তের শুরুতে যেমন বেশ কিছুটা অগ্রগতি ছিল, মাঝখানে কিছুদিন স্থবির হয়ে থাকার পরে এটা আমরা পুনরায় তদন্তে গতি পেয়েছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আমরা র্যাব হেডকোয়ার্টার্সের সহায়তা পাচ্ছি। শিগগিরই তদন্ত শেষ করে প্রতিবেদন দেয়া হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। খুব দ্রুতই একটি সুষ্ঠু রিপোর্ট ইনশাআল্লাহ দিতে পারব। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। লক্ষ্মীপুরের পাঁচপাড়া ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর আলমকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের ছেলে জানান, সন্ধ্যার পর তার বাবা একটি ফোন কল পেয়ে ঘর থেকে বের হন। এ সময় ঘরের পেছন থেকে বেরিয়ে হামলাকারীরা তাকে আক্রমণ করে। এ সময় তিনি পুকুরের পানিতে পড়ে যান। সেখান থেকে তুলে তাকে পিটিয়ে জখম করা হয়। পরে গুরুতর অবস্থায় জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনার জন্য খোকন নামের স্থানীয় এক বিএনপি কর্মীকে দায়ী করেছে নিহতের পরিবার। মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে চিকিৎসক। সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
সকালে এম এ মান্নারের অনুপস্থিতিতে বাদী ও আসামি পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র এই জামিন আবেদন নামঞ্জুর করেন। সুনামগঞ্জ শহরের ৪ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ২ সেপ্টেম্বর সদর মডেল থানা দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় ১৯ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠান। ফুটবল খেলাকে কেন্দ্র করে সুনামগঞ্জের বীরগাঁওয়ে আহত শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সকালে বীরগাঁও বাজার এলাকায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ পূর্ব বীরগাঁও চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল ও সাবেক চেয়ারম্যান নূর কামালের সমর্থকদের সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়। এলাকাবাসী জানান, গতকাল বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের জেরে সকালে দুই পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়িয়ে পড়েন। আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। ওসি মোহাম্মদ জাহিদুল হক জানান, তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে। নরসিংদীর ঘোড়াদিয়া এলাকায় পরিত্যক্ত ডোবা থেকে ৫৮২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। দুপুরে মোসলে উদ্দিন ভুইয়া স্টেডিয়ামের সদর মডেল থানা পুলিশের কাছে এসব গোলাবারুদ হস্তান্তর করা হয়। সেনাবাহিনীর নরসিংদী ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল ফাহিম মাহবুব জানান, ঘোড়াদিয়া গ্রামের পরিত্যক্ত একটি ডোবায় গোলাবারুদ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে একটি ভাঙা অ্যামিউনেশন বক্স সহ ৫৮২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। এগুলো গত ১৯ জুলাই জেলা কারাগার হতে লুট হওয়া গোলাবারুদ বলে ধারণা করা হচ্ছে। ভারতে ইলিশ রপ্তানির খবরে প্রভাব পড়েছে বরিশালের বাজারেও। ইলিশের ভরা মৌসুম হলেও দাম চড়া। দুর্গাপূজা উপলক্ষে ভারত ৩,০০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করার খবরে ২ দিনের মধ্যে বরিশালে ইলিশের দাম বেড়েছে। এখন বরিশালে ১ কেজি ৬০০ গ্রাম ওজনের ইলিশের মন ৯০,০০০ টাকা, প্রতি কেজি পড়ছে ২২৫৮ টাকা। ১ কেজি ওজনের ইলিশ প্রতি মন ৬৮,০০০ টাকা। এর হিসাবে প্রতি কেজি ইলিশের দাম পড়ছে ১৭০০ টাকা। বরিশালের ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশের কেজি এখন ১৫০০ টাকা। এখন পর্যন্ত বরিশাল থেকে ইলিশ রপ্তানি করা শুরু না হলেও মন প্রতি ৫ থেকে ৮,০০০ টাকা বেড়েছে। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন, নদী এবং সমুদ্রে ইলিশ বেশি ধরা পড়লে দাম কমে আসবে। অনেকদিন থেকে ইলিশের মাছ বাজার হাই যাচ্ছে, অনেকদিন থেকে, এবং এখন যে বাণিজ্য মন্ত্রণালয় যে ঘোষণা দিয়ে তারপরে এটার একটা প্রভাব পড়বে অবশ্যই। যেটা চলতেছে আমরা ওই অনুযায়ী নিতেছি। এখন বেশি হলেও আমাদের কর্মক্ষেত্রে যা আয় আছে ওই হিসাব করে নিয়ে আমাদের চলতে হয়। ইলিশ যখনও রপ্তানি হয়নি তখনও তো আমরা দাম মানে কম হয়নি। দাম তো এমনিতেই বেশি, মানে আগেও বেশি ছিল এখনও বেশি, মাছের দাম কম ছিল কবে। শেষ করছি শাপলা ফুল বিক্রির সংবাদ দিয়ে। বর্ষায় খালবিল ভরে ওঠে নতুন পানিতে। জলাশয়গুলো ভরে যায় সাদা, বেগুনি আর লাল রঙের শাপলায়। শতাধিক বিলে কয়েক হাজার মানুষ শাপলা বিক্রি করে সংসার চালান। গোপালগঞ্জ প্রতিনিধি একরামুল কবিরের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জে বিল জুড়ে শুধু নানা রঙের শাপলা। সিঙ্গার বিল, চান্দা, জোয়ারিয়া, কান্দির বিল সহ শতাধিক বিলে প্রাকৃতিকভাবে জন্ম নেয় এসব শাপলা। বিভিন্ন বয়সের নারী পুরুষ এসব শাপলা তুলে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। ১০০ মুঠো শাপলা বিক্রি হয় ১৫০ থেকে ২০০ টাকায়। পাইকাররা তা কিনে জেলা সদর সহ আশপাশের জেলাতে নিয়ে যায়। সদরের গান্ধিয়াসুর, সাতপাড় ও কাশিয়ানী সিঙ্গারে গড়ে উঠেছে শাপলা বিক্রির বাজার। বর্ষা সিজনে কোনো কাজ কাম নাই, তাই বিলি মনে করেন আমরা শাপলা তুলি, ওই ৩০০-৪০০ মুঠা ৫০০ মুঠা মনে করেন তুলিয়ে ওই ব্যবহারিকে দিই। ৫ থেকে ১০ আটি ৩০০-৪০০ টাকা। গোপালগঞ্জ শহরে, খুলনা শহরে বিভিন্ন হাটে বাজারে বিক্রি করি, এতে যা ইনকাম হয় এতে আমার সংসার ভালোভাবেই চলে যায়। কৃষি কর্মকর্তা বলেন, পুষ্টিগুণ সমৃদ্ধ এই শাপলা একদিকে যেমন সবজির চাহিদা মেটাচ্ছে, অন্যদিকে বর্ষাকালে কাজ না থাকা বেকার শ্রমিকদের আয়েরও একটা পথ তৈরি করে দিচ্ছে। কৃষক এই তাদের হাতে কাজ কম থাকায় শাপলা আরোহণ করে এবং এই শাপলা বিক্রি করে। গোপালগঞ্জ জেলার বিভিন্ন বিল থেকে শাপলা আরোহণ করে প্রায় ১৫ থেকে ২০ হাজার কৃষক এই সময়টা তাদের জীবিকা নির্বাহ করে। বর্ষা মৌসুমে পুষ্টিগুণ সমৃদ্ধ শাপলা বিক্রি স্থানীয়দের জীবন ও জীবিকা সচল রাখছে। মাসুমা লিসা,
ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। নাচ আর গান গাইতে গাইতে এবার পিটিয়ে মেরে ফেলা হলো চট্টগ্রামের এক তরুণকে। নির্মম ঘটনায় হতবাক স্বজনরা। টঙ্গী আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ, বন্ধ 51টি কারখানা, গাজীপুরে 6 জন আটক। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে ডক্টর ইউনূস। বাংলাদেশের সাথে তৈরি হবে নতুন সম্ভাবনা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।